এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে আমি বলবো আজকের দিনটি আপনার জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ যে খবরটি আমরা নিয়ে এসেছি সেটি শুধু একটি সাধারণ সরকারি সিদ্ধান্তের খবর নয়, এটি এমন একটি ঘোষণা যার জন্য এই দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলেন। যারা ভোরবেলা ঘুম থেকে উঠে অফিসে যান, সারাদিন দেশের মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেন এবং তারপরও মাস শেষে হাতে পাওয়া বেতনের টাকায় সংসারের হিসাব মেলাতে গিয়ে রাতের ঘুম হারান। এই ভিডিওটি সেই প্রতিটি মানুষের জন্য, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি শব্দ আপনার জীবনের সঙ্গে সরাসরি জড়িত। যমুনায় আজ এক উচ্চ পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে দেশের অর্থমন্ত্রী পে কমিশনের বহুল প্রতীক্ষিত চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন এবং সেই রিপোর্টের ভেতরে যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো পড়লে বোঝা যায় এটি শুধু কিছু সংখ্যার রদবদল নয়, এটি বাংলাদেশের পুরো প্রশাসনিক কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করার একটি ঐতিহাসিক প্রচেষ্টা। এই রিপোর্টে যা আছে তা নিয়ে আজ সারাদেশে আলোচনা শুরু হয়ে গেছে। সচিবালয়ের করিডোর থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিস পর্যন্ত সর্বত্র একটাই কথা, আজকের এই সিদ্ধান্ত কি সত্যিই বদলে দেবে আমাদের জীবন? উত্তর হলো হ্যাঁ, এবং আজ আমরা সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আসা যাক বেতন অনুপাতের বিষয়। পে কমিশনের চূড়ান্ত রিপোর্টে সিদ্ধান্ত হয়েছে কর্মচারীদের ক্ষেত্রে বেতন অনুপাত হবে 1:5 এবং কর্মকর্তাদের ক্ষেত্রে 1:6। এই কথাটুকু শুনতে হয়তো সহজ মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে যে গভীরতা আছে সেটি বোঝাটা অত্যন্ত জরুরি। আমাদের দেশে সরকারি বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে একটি বড় অভিযোগ ছিল। সেই অভিযোগটি হলো নিম্ন পদের একজন কর্মচারী এবং উচ্চ পদের একজন কর্মকর্তার মধ্যে বেতনের যে ব্যবধান সেটি কোনো স্পষ্ট যুক্তি বা নীতির ভিত্তিতে নির্ধারিত ছিল না। কোথাও ব্যবধান ছিল আকাশ পাতাল, আবার কোথাও একটু বেশি পরিশ্রম করলেও পার্থক্য বোঝার উপায় ছিল না। এই অস্বচ্ছতার ফলে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল সেটি কাজের মানকেও প্রভাবিত করছিল। নতুন এই অনুপাত নির্ধারণের মাধ্যমে সেই সমস্যার একটি কার্যকর সমাধান করা হয়েছে। এখন থেকে সর্বনিম্ন বেতন থেকে শুরু করে সর্বোচ্চ বেতন পর্যন্ত একটি স্বচ্ছ, নির্দিষ্ট এবং যৌক্তিক গ্রেডেশন থাকবে। পদমর্যাদা এবং দায়িত্বের পার্থক্য অনুযায়ী বেতনের পার্থক্য অবশ্যই থাকবে, কিন্তু সেই পার্থক্য হবে এমন যেটা দেখলে সবাই বলবেন এটা ন্যায্য, এটা যৌক্তিক, এটা মানবিক। এই কাঠামোর সবচেয়ে বড় সুফল পাবেন নিম্নপদে কর্মরত সেই সব কর্মীরা যারা বছরের পর বছর ধরে পরিশ্রম করে গেছেন কিন্তু তাদের প্রাপ্য স্বীকৃতি পাননি। এই নতুন কাঠামো তাদের সেই স্বীকৃতি দেবে। একই সঙ্গে উচ্চপদের কর্মকর্তারাও একটি স্পষ্ট এবং স্বচ্ছ কাঠামোর মধ্যে কাজ করার সুযোগ পাবেন, যেখানে দায়িত্ব এবং পারিশ্রমিকের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক থাকবে। তবে বলতে হবে আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি এটি নয়। আজকের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো 100% অবসর ভাতা চালু করা। এই একটি সিদ্ধান্তের কথা বলতে গেলে আমার মনে পড়ে সেই সব মানুষদের কথা যারা সারা জীবন সরকারি চাকরিতে কাটিয়েছেন। 30 বছর, 35 বছর, কখনো গ্রীষ্মের প্রচণ্ড রোদে, কখনো বর্ষার জলে ভিজে, কখনো শীতের কনকনে ঠান্ডায় দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এরপর যখন অবসরে গেছেন তখন হাতে পেয়েছেন মূল বেতনের একটি অংশ মাত্র। সেই টাকা দিয়ে বাজার করা যায় না ঠিকমতো, ওষুধের খরচ মেটানো যায় না, সংসার চালানো যায় না সম্মানজনকভাবে, এবং তখন শুরু হয় সেই যন্ত্রণা। সন্তানের কাছে হাত পাততে হয়, আত্মীয়ের মুখের দিকে তাকাতে হয়। সারা জীবন মাথা উঁচু করে বাঁচা একজন মানুষ শেষ বয়সে এসে যে অপমান বোধ করেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকের এই সিদ্ধান্ত সেই যন্ত্রণার অবসান ঘটাতে চলেছে। এখন থেকে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার চাকরি শেষ করার পর তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পুরো 100% অবসর ভাতা হিসেবে আজীবন পাবেন। মানে চাকরিতে যা পেতেন অবসরেও তাই পাবেন, একটি টাকাও কম নয়। এবং এটি শুধু তার নিজের জীবনকে নিশ্চিত করবে না, এটি তার পুরো পরিবারকে একটি স্থায়ী আর্থিক ভিত্তির উপর দাঁড় করিয়ে দেবে। ভাবুন একবার, একজন বাবা যিনি সারা জীবন সরকারি চাকরি করেছেন তিনি এখন অবসরে গিয়েও তার সন্তানের উপর নির্ভরশীল হবেন না, বরং তিনি নিজেই স্বনির্ভর থাকতে পারবেন, সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন, প্রয়োজনে সন্তানকে সাহায্য করতে পারবেন। এই যে মানসিক শান্তি, এই যে আত্মসম্মান, এটার মূল্য কোনো সংখ্যায় মাপা যায় না। এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব শুধু অবসরপ্রাপ্তদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যারা এখন চাকরিতে আছেন তাদের মানসিকতায়ও একটি বিশাল পরিবর্তন আসবে। একজন কর্মচারী যখন জানবেন যে তার ভবিষ্যৎ সুরক্ষিত, তখন তিনি বর্তমানে তার কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। দুর্নীতির প্রলোভন তাকে টানবে কম, কারণ যে মানুষ জানেন তার ভবিষ্যৎ নিশ্চিত তিনি অবৈধ পথে যাওয়ার ঝুঁকি নিতে চাইবেন না।
এর পরিণতিতে সরকারি সেবার মান বাড়বে, দুর্নীতি কমবে এবং সাধারণ মানুষ আরও ভালো সেবা পাবেন। আর ভবিষ্যতের কথা যদি বলি, এই সিদ্ধান্ত দেশের মেধাবী তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরিকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। আজকের দিনে অনেক মেধাবী তরুণ ভাবেন সরকারি চাকরিতে গেলে বেতন কম, সুযোগ সুবিধা কম, বেসরকারি খাতে গেলে বেশি আয়। কিন্তু এখন যখন সরকারি চাকরিতে শুধু বেতন বাড়ছে না, বরং জীবনের শেষ পর্যন্ত একটি পূর্ণ আর্থিক সুরক্ষার নিশ্চয়তাও মিলছে, তখন অনেকেই নতুন করে ভাববেন এবং দেশের প্রশাসনে আরও বেশি মেধাবী মানুষ আসলে পুরো দেশই উপকৃত হবে। এখন যমুনায় জমা দেওয়া পে কমিশনের রিপোর্টের পরিধি আসলে আরও অনেক বড়। শুধু বেতন অনুপাত আর অবসর ভাতার বিষয়টুকু নয়, এই রিপোর্টে রয়েছে বেতন স্কেলের বিজ্ঞানভিত্তিক পুনর্বিন্যাস, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আমাদের প্রশাসনিক কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করার একটি সুচিন্তিত রূপরেখা। মোট কথা, এটি একটি সামগ্রিক সংস্কারের দলিল, যার প্রতিটি অংশ একে অপরের পরিপূরক। এই বিশাল সংস্কারের বাস্তবায়ন কিন্তু সহজ কাজ হবে না। লক্ষ লক্ষ কর্মচারীর তথ্য আপডেট করতে হবে, নতুন নিয়মে গ্রেড নির্ধারণ করতে হবে, পুরনো কাঠামোর সঙ্গে নতুন কাঠামোর নিখুঁত সমন্বয় করতে হবে, অর্থ মন্ত্রণালয়কে বাড়তি বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে, জনপ্রশাসন মন্ত্রণালয়কে পদায়ন ও কাঠামোর স্পষ্ট নির্দেশনা দিতে হবে এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে মাঠ পর্যায়ে বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি নির্ভুলভাবে পরিচালনা করতে হবে। প্রাথমিক পর্যায়ে কিছু প্রশাসনিক ও কারিগরি জটিলতা দেখা দেওয়াটাই স্বাভাবিক, তবে সরকারের সদিচ্ছা, সঠিক পূর্ব পরিকল্পনা এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব। তবে এই পুরো প্রক্রিয়ায় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এত বিশাল একটি আর্থিক সংস্কারে যদি প্রতিটি ধাপে কড়া নজরদারি না থাকে, তাহলে সুযোগ সন্ধানীরা এই সুযোগ নিজেদের কাজে লাগানোর চেষ্টা করবে এবং তখন মূল উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে একজন সাধারণ কর্মচারীর ব্যাংক হিসাবে নতুন বেতনের টাকা পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে স্বাধীন মূল্যায়ন এবং কঠোর পর্যবেক্ষণ নিশ্চিত করা একান্ত আবশ্যক। এই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব নিয়েও একটু কথা বলা দরকার। 100% অবসর ভাতা চালু করা এবং বর্ধিত বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে, এটা সত্য। কিন্তু সরকার এবং দেশের বিশেষজ্ঞরা এটাকে অনুৎপাদনশীল ব্যয় হিসেবে দেখছেন না। তারা এটাকে দেখছেন মানব সম্পদের উপর একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে। কারণ এই বিনিয়োগ ফিরে আসবে প্রশাসনের দক্ষতা বাড়িয়ে, দুর্নীতি কমিয়ে, সেবার মান উন্নত করে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আয় যখন একসঙ্গে বাড়বে, তখন বাজারে তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে। সেই বর্ধিত ক্রয় ক্ষমতা নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার চাহিদা বাড়াবে। সেই চাহিদা মেটাতে গিয়ে উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে প্রাণ আসবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে এই সুযোগের সুবিধা নিতে না পারলে সর্বনাশও হতে পারে। কারণ বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি বাজারে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে কর্মচারীরা যা পাবেন তা মূল্যস্ফীতিতে হারিয়ে যাবে। তাই বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর ও সক্রিয় ভূমিকা এই মুহূর্তে অপরিহার্য। আর সামাজিক দিক থেকে দেখতে গেলে এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুফলটি হয়তো কোনো সংখ্যায় ধরা পড়বে না, কিন্তু তবুও সেটাই সবচেয়ে মূল্যবান। দেশের প্রবীণ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যারা তাদের জীবনের সোনালী বছরগুলো এই দেশের মানুষের সেবায় উৎসর্গ করেছেন, তারা এখন জীবনের বাকি দিনগুলো কারো কাছে হাত না পেতে, মাথা নিচু না করে পরিপূর্ণ সম্মান ও আত্মমর্যাদার সঙ্গে কাটাতে পারবেন। এবং এটি শুধু তাদের জন্য নয়, এটি তাদের পরিবারের জন্য, তাদের সন্তানদের জন্য এবং আমাদের পুরো সমাজের জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। আজকের এই সিদ্ধান্ত একটি বার্তা দিচ্ছে, রাষ্ট্র তার কর্মীদের শুধু সেবার যন্ত্র হিসেবে দেখে না, রাষ্ট্র তাদের মানুষ হিসেবে দেখে এবং সেই মানুষগুলোর সুখ, সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই সত্যটি আজ কার্যত স্বীকার করা হয়েছে। একটি কল্যাণকামী রাষ্ট্রের সবচেয়ে বড় পরিচয় হলো সে তার সবচেয়ে পরিশ্রমী মানুষদের পাশে থাকে।